আজ আমি আপনাদের সামনে যে আলোচনা করব সেটা হলো করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রান্ত। জ্যোতিষশাস্ত্রের দ্বারা এই মহামারী কীরকম বিশ্লেষণ করা যায় সেটাই হচ্ছে এই আলোচনার লক্ষ্য। লকডাউন শুরু হওয়ার কিছুদিন পর থেকেই আমার কাছে আমার বিভিন্ন ক্লায়েন্ট এই মহামারীর গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছিলেন। বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলটি খোলার পর থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসছে এই করোনা ভাইরাস সম্বন্ধে কিছু জ্যোতিষের আঙ্গিকে বলার জন্য। মানে কতদিন এই করোনা ভাইরাস থাকবে, কবে আমরা মুক্তি পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেন ব্যাপারটা হলো কি, আমি ফলিত জ্যোতিষ চর্চা করি। করোনা ভাইরাসের ব্যাপারটা মানে মহামারীর বিষয়টি জাগতিক জ্যোতিষ বা মুন্ডেন অ্যাস্ট্রোলজির অন্তর্গত। মুন্ডেন অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমার খুব বেশি জ্ঞান নেই, কিন্তু আমারও এই রোগের জ্যোতিষশাস্ত্র নিহিত কারণ জানার জন্য প্রবল কৌতূহল হলো। আমি যখন MA করেছিলাম অ্যাস্ট্রোলজিতে, MPhil করেছিলাম, সেই সময় দুটো কোর্সের মধ্যেই আমাদের একটা সাবজেক্ট ছিল জাগতিক জ্যোতিষ বা মুন্ডেন অ্যাস্ট্রোলজি। সেই সব বই আর নোটস বের করে একটু পড়াশোনা শুরু করলাম, আর মহামারীর কারণ খুঁজে বের করার চেষ্টা শুরু করলাম। আজ আমি একটা ধারণা লাভ করতে পেরেছি এই ভাইরাসের উৎপত্তির কারণ ও রোগের সমাপ্তি সম্বন্ধে। কতটা সঠিক হবে জানি না, তবু আমি আপনাদের সামনে আমার এই গবেষণার ফল, যা আমি প্রায় বিগত 2 মাস 2.5 মাস ধরে করছি, সেই গবেষণার ফল বা বিষয়বস্তু তুলে ধরছি। আমি প্রথমেই বিগত দিনের 7টি মহামারীর সময়কার গ্রহ অবস্থান নিয়ে পর্যালোচনা করেছি, যে মহামারীর সময় গ্রহ অবস্থান কীভাবে কীরকম থাকতে পারে, কীরকম গ্রহ অবস্থানের সময় মহামারী হতে পারে, আমাদের জাগতিক জ্যোতিষে কী বলছে সেই সম্বন্ধে তার সঙ্গে মেলানোর চেষ্টা করেছি। সেগুলি হলো 1665 সালে বুবনিক প্লেগ, 1817 সালে কলেরা, 1855 সালে আবার প্লেগ, 1889 সালে রাশিয়ান ফ্লু, 1918 সালে স্প্যানিশ ফ্লু, 1957 সালে এশিয়ান ফ্লু এবং 1968 সালে হংকং ফ্লু। এই 7টি মহামারীকে আমি ফলো করেছি আমার এই গবেষণার কাজে। তো প্রতি ক্ষেত্রেই দেখেছি বৃহস্পতি শনি মঙ্গলের কানেকশান আর তার সাথে রাহু কেতুর কোনো না কোনো কানেকশান তৈরি হয়েছে ওই সময়কার রাশিচক্রে। জাগতিক জ্যোতিষের বিচারের ক্ষেত্রে ইউরেনাস নেপচুন প্লুটোকেও ধরা হয়। ইউরেনাসের আর এক নাম হচ্ছে হার্সেল। বিশেষ করে ইউরেনাস বা হার্সেলকে প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণ বলা হয়েছে। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণ হিসাবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণেরও যথেষ্ট প্রভাব থাকে জাগতিক জ্যোতিষ অনুযায়ী। তো জাগতিক জ্যোতিষে বলা হয় 14 থেকে 18 দিনের মধ্যে 2টি গ্রহণ হলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী বা বিদেশি শত্রুর আক্রমণের সম্ভাবনা প্রবল থাকে। এর সাথে অবশ্য গ্রহর কানেকশান থাকতে হবে, যেটা বললাম মানে বৃহস্পতি শনি মঙ্গল রাহু কেতু, এগুলো কানেকশান থাকতে হবে। বিগত দিনের মহামারীর বছরগুলির প্রত্যেকটায় 14 থেকে 18 দিনের মধ্যে 2টো গ্রহণ হয়েছিল, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। তবে অতীতের প্রত্যেকটা মহামারী কমপক্ষে 2 বছর ধরে চলেছিল। কোনোটা আবার খেপে খেপে বিভিন্ন দেশে 40-45 বছর পর্যন্ত চলেছিল। এবার আমি অতীতের মহামারীগুলির সংক্ষিপ্ত পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলি
বুবনিক প্লেগ 1665। এটা মোটামুটিভাবে শুরু হয়েছিল, যা তথ্য পেয়েছি, আমার সমস্ত তথ্যই ইন্টারনেট থেকে সংগ্রহ করা। তো এই 1665 সালের প্লেগে যা তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে মোটামুটিভাবে বসন্তকালে এই রোগের শুরু হয়েছিল। প্যারিসে 1000-এর ওপর লোক মারা গিয়েছিল প্রথম দিকে। এটা ইংল্যান্ডে তো ব্ল্যাক ডেথ নামে পরিচিত। সম্ভবত চীনে প্রথম শুরু হয়েছিল, তারপর শীঘ্রই ইউরোপে ছড়িয়ে পড়েছিল। ইউরোপে প্রথমে দেখা দিয়েছিল লন্ডনে। ডার্বিশায়ারের কাছে একটা ছোট গ্রাম এয়াম, তথ্য বলছে 1665 সালে এক পর্যটক একটা লন্ড্রি বক্স এখানে এনেছিলেন, যাতে প্রচুর পরিমাণে মাছি ছিল। তার থেকেই এই মহামারী ছড়িয়ে পড়ে। ওই গ্রামের 80% মানুষ মারা গিয়েছিলেন। এবার দেখা যাক কীরকম গ্রহণ বা গ্রহ সংস্থান কীরকম ছিল। তো ওই বছর 1665 সালের 16ই জানুয়ারি সূর্যগ্রহণ ছিল, আর চন্দ্রগ্রহণ ছিল 31শে জানুয়ারি, মানে সেই 14 থেকে 18 দিনের মধ্যে। সূর্যগ্রহণে মঙ্গল, বৃহস্পতি, রাহু, কেতু ও হার্সেলের ডাইরেক্ট কানেকশান রয়েছিল, আর চন্দ্রগ্রহণে রাহু, কেতু, হার্সেলের ডাইরেক্ট কানেকশান রয়েছে, আর শনি, মঙ্গলের ডাইরেক্ট কানেকশান রয়েছে। আচ্ছা, এরপরে এক্ষেত্রে অবশ্য আর একটা ব্যাপার বলার দরকার, যে জাগতিক জ্যোতিষ অনুযায়ী গ্রহণের আগে ও পরে মোটামুটিভাবে 3 মাস পর্যন্ত এর প্রভাব থাকে। কোনো মতে কারো মত অনুযায়ী 45 দিন আগে ও পরে এর প্রভাব থাকে। তা আমি মোটামুটিভাবে 45 দিন আগে ও পরের হিসেবেই চলছি। আর এই মহামারীর ক্ষেত্রে পৃথ্বী রাশি আর বায়ু রাশির একটা এফেক্ট থাকে, মানে পৃথ্বী রাশি বা বায়ু রাশিতে অশুভ গ্রহ সংস্থান ঘটলে এটা ছড়ানোর ব্যাপার থাকে। পৃথ্বী হচ্ছে পৃথিবী, মাটি, আর বায়ু হচ্ছে যার দ্বারা ছড়ায়। তো এই দুটোর কানেকশানও থাকে, এবং প্রতিটা ক্ষেত্রেই তাই দেখা গেছে। মানে অতি ডিটেলসে আমি আলোচনা করছি না, তাতে সময় অনেক লাগবে। মোটামুটিভাবে বলে দিচ্ছি। এরপরে হচ্ছে কলেরা 1817 সালে। এটা তো চলেছিল 1817 সাল থেকে প্রায় 1823 সাল পর্যন্ত। তো তথ্য অনুযায়ী 1817 সালের জুলাই নাগাদ বাংলাদেশের যশোরে কলেরা সংক্রমণ শুরু হয়েছিল। এই রোগে হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন, তার মধ্যে কয়েকশো বাংলায় থাকা ব্রিটিশ সৈন্য ছিল। এরপর বাংলাদেশ ছাড়িয়ে অন্য দেশে ছড়িয়ে পড়েছিল। সব পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন দেশে এটা ছড়িয়ে গিয়েছিল। তা এই সময় এটা দেখছি গ্রহ সংস্থান। এই বছরের দুটো গ্রহণ ছিল। সূর্যগ্রহণ 16ই মে 1817, চন্দ্রগ্রহণ 1 মে 1817, মানে এটাও 15 দিনের মধ্যে। প্রথম 1 মে চন্দ্রগ্রহণে রাহু, কেতু, বৃহস্পতি আর হার্সেলের কানেকশান ডাইরেক্ট রয়েছে, আবার শনি মঙ্গলেরও কানেকশান রয়েছে। আর 16ই মের সূর্যগ্রহণে রাহু, বৃহস্পতি, কেতু, হার্সেলের ডাইরেক্ট কানেকশান, তার সঙ্গে শনি বৃহস্পতি কানেকশান। এই রকমভাবে প্রতিটাতেই দেখা যাচ্ছে কানেকশান রয়েছে, গ্রহের কানেকশানগুলো রয়েছে, যেগুলো খারাপ কানেকশান। আমি গ্রহণের সময়গুলো শুধু উল্লেখ করছি মোটামুটিভাবে, না হলে গ্রহ সংস্থানের কথা বলতে গেলে সময় অনেকটাই বেশি লাগবে।
তো 3 নম্বর হচ্ছে প্লেগ, 1855 সাল। 1855 সালে 2রা মে ছিল চন্দ্রগ্রহণ, আর সূর্যগ্রহণ ছিল 16ই মে। এটাও সেই 15 দিনের মধ্যে। এবং এক্ষেত্রেও দুটোতেই গ্রহ সংস্থান মহামারীর অনুকূলে ছিল। আর এটা মোটামুটিভাবে ধরা যায় এই প্লেগটা চীনেই শুরু হয়েছিল, উনান প্রদেশে। তারপর সেটা হংকং হয়ে অন্য জায়গায় সারা পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। 4 নম্বর হলো রাশিয়ান ফ্লু। রাশিয়ান ফ্লু 1899 সালে হয়েছিল। 1899 সালে মোটামুটি তথ্য অনুযায়ী রাশিয়ায় প্রথম দেখা দিয়েছিল, যে কারণে রাশিয়ান ফ্লু নাম হয়েছিল। তারপর সেটা সারা পৃথিবীতে ছড়িয়েছিল। তো এই 1889 সালেও ওই 15-16 দিনের মধ্যে দুটো গ্রহণ ছিল। 28শে জুন 1889 ছিল সূর্যগ্রহণ, আর 12ই জুলাই 1889 ছিল চন্দ্রগ্রহণ। এবং দুটো গ্রহণের সময় গ্রহ সন্নিবেশ ছিল মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের অনুকূলে। শুধু এইরকম গ্রহ সংযোগে বা সূর্যগ্রহণকালে এরকম গ্রহ সংযোগে শুধুমাত্র মহামারী হয় তা নয়, মহামারী হতে পারে, কোনো প্রবল প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বা কোনো বৈদেশিক শত্রুর আগমন বা আক্রমণ ঘটতে পারে। এটাই জাগতিক জ্যোতিষে বলা হয়েছে। আচ্ছা, এরপর হলো স্প্যানিশ ফ্লু 1918 সালে। 1918 সালে স্প্যানিশ ফ্লু সারা বিশ্বেই প্রবল প্রভাব ফেলেছিল। 1918 সাল আর 1919 সাল, এই 2 বছর ধরে এটা চলেছিল, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। 1918 মোটামুটি প্রথম দিকেই ফেব্রুয়ারি মার্চ নাগাদ এটা ধরা পড়েছিল, সম্ভবত এটা মার্চের শেষে। আচ্ছা, এক্ষেত্রে এই বছরে গ্রহণ ছিল দুটি, 14 থেকে 18 দিনের মধ্যে। 8ই জুন 1918 সূর্যগ্রহণ, আর 24শে জুন 1918 চন্দ্রগ্রহণ। তো এটা দেখা যাচ্ছে যে গ্রহণের আগে এটা সৃষ্টি হয়েছে। কিছু ক্ষেত্রে আগেই বলেছি যে কিছু মতে আছে 3 মাস আগে ও পরে গ্রহণের প্রভাবটা থাকে, আবার কিছু মতে 45 দিন আগে ও পরে প্রভাবটা থাকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রহণের আগেই প্রভাবটা পড়েছে। তবে গ্রহণকালীন গ্রহ সন্নিবেশও প্রবলভাবে মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের অনুকূলে। তারপর হচ্ছে 1957 সালে এশিয়ান ফ্লু। এশিয়ান ফ্লু প্রথম চীনে ধরা পড়েছিল, তারপরে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো গ্রহণ ছিল 14 থেকে 18 দিনের মধ্যে। 30শে এপ্রিল 1957 সূর্যগ্রহণ ছিল, আর চন্দ্রগ্রহণ ছিল 13ই মে 1957। দুটো গ্রহণের ক্ষেত্রেই, গ্রহণের দিনে গ্রহ সন্নিবেশ, গ্রহণ, আর এই টাইমগুলো আমি বিশেষ করে নিয়েছি একদম গ্রহণের মধ্যকালীন সময়টা, যে সময় পূর্ণ গ্রহণটা হচ্ছে। গ্রহণ শুরু আর শেষের মিডল পয়েন্টটা আমি নিয়েছি, টাইমটা, গ্রহ সন্নিবেশের টাইমটা। তো এখানেও 30শে এপ্রিল এবং 13ই মে যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়েছে, দুটো ক্ষেত্রেই গ্রহ সন্নিবেশ একদম প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর অনুকূলে ছিল। তারপর হচ্ছে হংকং ফ্লু। এই হংকং ফ্লু 1968 সালে হয়েছিল। এটাও দেখা গেছিল প্রথম হংকংয়ে, তারপরে চীনের প্রধান ভূভাগে গিয়ে সারা পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে দুটো গ্রহণ করেছে 14 থেকে 18 দিনের মধ্যে। 28শে মার্চ 1968 সূর্যগ্রহণ,
আর 13ই এপ্রিল 1968 চন্দ্রগ্রহণ। দু ক্ষেত্রেই গ্রহ সন্নিবেশ যেরকম প্রথম দুটোই বললাম সেই ধরনেরই রয়েছে, যেগুলো প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী বা বহিঃশত্রু আক্রমণ এগুলোর অনুকূল। তো এইভাবে আমি বিভিন্ন জিনিস আরও অনেক কিছু পর্যালোচনা করেছি, কিন্তু সমস্ত আলোচনা এই ভিডিওর মধ্যে তুলে ধরলে 3-4 ঘন্টাতেও ভিডিওটি শেষ হবে না। তো আমি মোটামুটিভাবে শর্টে বলছি। এবার আমি আসবো আমাদের বর্তমান পরিস্থিতি বা বর্তমান করোনা ভাইরাস প্রসঙ্গে। করোনা ভাইরাসের ক্ষেত্রে মেন ব্যাপার যেটা হলো যে চীনের উহানে, আমরা সবাই জানি এটা প্রথম দেখা যায়। উহান হসপিটালে 27শে ডিসেম্বর 2019 প্রথম লক্ষ্য করা যায় যে একটা অদ্ভুত ধরনের জ্বর দেখা যাচ্ছে, যেটা কন্ট্রোল করা যাচ্ছে না। 31শে ডিসেম্বর 2019 তারিখে উহান সিডিসি, যেটা ফুল ফর্ম হলো সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এই ব্যাপারটা মিডিয়াকে জানায় যে একটা অজানা নিউমোনিয়া দেখা যাচ্ছে। এটা চীনের তৈরি ভাইরাস কিনা সে বিষয়ে এখানে আলোচনা হবে না, এটা আলোচনার অন্তর্ভুক্ত নয়, সেটা আমি ধরছি না। আমি মেন কি কারো গ্রহ সন্নিবেশ কীরকম হতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে কী কারণ হতে পারে সেটাই ধরছি। তো 31শে ডিসেম্বর মিডিয়াকে রেখে জানায়। তো ওই দিনেই চীনের হু কান্ট্রি অফিসে চীন রিপোর্ট করে যে উহানে অজানা নিউমোনিয়া দেখা যাচ্ছে। 8 জানুয়ারি 2020 একটা নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়, যেটা হলো কোভিড-19। এইটাই এই নিউমোনিয়ার কারণ হিসেবে শনাক্ত হয়। ভারতে করোনা এফেক্টেড প্রথম কেস ধরা পড়ে 30শে জানুয়ারি কেরালাতে, যার চীনে ভ্রমণের ইতিহাস ছিল বা চীন থেকে এসেছিলেন, যার হয়েছিল সে চীন থেকে এসেছিল। তো এক্ষেত্রে পর্যালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে 26শে ডিসেম্বর 2019 সূর্যগ্রহণ ছিল, যেদিন ধনুরাশি 6টা গ্রহ যুক্ত ছিল, প্লুটোকে ধরলে 7টা গ্রহ। রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শনি ও কেতু, এই 6টা, আর প্লুটোকে নিয়ে 7টা। আর 10th ও 11th জানুয়ারি 2020 চন্দ্রগ্রহণ ছিল, যা ছিল সূর্যগ্রহণের 16 দিনের মাথায়, যেটা 10 তারিখ রাতে শুরু হয় এবং 11 তারিখ 2:42 AM শেষ হয়েছিল। এই দুটি গ্রহণের ক্ষেত্রে গ্রহ সন্নিবেশ কীরূপ সেটা দেখা যাক। আগেই বলেছি যে গ্রহণের প্রভাব 45 দিন আগে ও পরে অনুভূত হয়। এতে পৃথিবীর প্রাণবন্ত জীবনী শক্তি হ্রাস করে, কারণ সূর্যের গুরুত্বপূর্ণ রশ্মিগুলি অবরুদ্ধ থাকে জাগতিক জ্যোতিষের মত অনুসারে। তো 26/12/2019 যে সূর্যগ্রহণ হয়েছিল, সেই সময় ধনুরাশিতে 6টি গ্রহের অবস্থান ছিল এবং রাহু, বৃহস্পতি, শনি, মঙ্গল, কেতুর সম্বন্ধে জাগতিক জ্যোতিষ মতে প্রবল প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী বা বৈদেশিক শত্রুর আক্রমণ ইত্যাদি ঘটে। আর 16 দিনের মধ্যে চন্দ্রগ্রহণে প্রায় একই প্রকার গ্রহ অবস্থান, এতে আরও ইন্ধন যোগায়। প্রকৃতি এই দুটি গ্রহণের সাথে জন্ম মৃত্যুর চক্র নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারি 2020 মধ্যে, অর্থাৎ সূর্যগ্রহণের প্রায় 45 দিন ও চন্দ্রগ্রহণের প্রায় 34 দিনের মধ্যে সারা বিশ্ব আতঙ্কিত হতে শুরু করে। 5 নভেম্বর
2019-এ বৃহস্পতি শনি ও কেতুর সঙ্গে ধনুতে যুক্ত হয়, যেটা হলো চীনের রাশিচক্রের ষষ্ঠ স্থান। জাগতিক জ্যোতিষ অনুযায়ী প্রতিটা দেশেরই একটা করে নির্দিষ্ট রাশি আছে, তো চীনের রাশি কর্কট ধরা হয়। তো চীনের রাশিচক্রের ষষ্ঠ স্থানে যুক্ত হয়। সম্ভবত 16ই নভেম্বর যখন চন্দ্র রাহু উভয় আদ্যা নক্ষত্রে ছিল, তখন এই ভাইরাসটির জন্ম হয়। এটা বিভিন্ন প্রকার যোগ দিয়ে দেখেছি, অত বিশ্লেষণ করতে পারছি না আমি এখানে। তো সম্ভবত 16ই নভেম্বর চন্দ্র রাহু যখন দুজনেই আদ্যা নক্ষত্রে ছিল, তখন এই ভাইরাসটির জন্ম হয়। 7 জানুয়ারি 2020 বৃহস্পতি ও কেতু ক্লোজ কনজাংশনে আসে ও 11 জানুয়ারি পর্যন্ত ক্লোজ কনজাংশনে থাকে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার কাজটি এই সময় বৃহস্পতির দ্বারা প্রসারিত হয়েছিল। 12ই ফেব্রুয়ারি যখন কেতু মূলা নক্ষত্রে প্রবেশ করলো, তারপর থেকেই বিশ্বকে আতঙ্ক গ্রাস করলো। মঙ্গল ও কেতু একত্রে মূলা নক্ষত্রে ছিল, যে নক্ষত্রকে মূলা নক্ষত্রকে ধ্বংসের কারক বলা হয়। মূলা নক্ষত্রে অবস্থান রোগটির প্রাবল্যতা বৃদ্ধি পায়, মানে মঙ্গল ও কেতু যখন মূলা নক্ষত্রে একসঙ্গে থাকলো, তখন রোগটির প্রাবল্যতা বৃদ্ধি পেল। আর রাহু আগে থেকেই দুঃখ আর অশ্রুর নক্ষত্র আদ্যায় প্রবেশ করেছিল। 1982 সালের 21শে জুন সূর্যগ্রহণের সময় এই একই সমাবেশে এইডস ভাইরাস ছড়িয়ে পড়েছিল। 2001-এ এই রকম সমাবেশে 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসবাদী হানা হয়েছিল। তাহলে এবার দেখা যাক যে 26/12/2019-এ সূর্যগ্রহণের সময় কোন গ্রহের কীরূপ কানেকশান এই মহামারীর জন্য দায়ী। 26/11 26/11 দেখা যাচ্ছে বৃহস্পতি আর রাহু অ্যাপ্লাইং অপোজিশন অ্যাসপেক্ট সম্বন্ধে রয়েছে। বৃহস্পতি শনি কেতু সহাবস্থান করছে, আবার বৃহস্পতি আর কেতু অ্যাপ্লাইং কনজাংশন অ্যাসপেক্টে রয়েছে। মঙ্গল কেতু সেমি স্কোয়ার সম্বন্ধে আবদ্ধ, রাহু মঙ্গল সেক্স স্কোয়ার অ্যাসপেক্টে আবদ্ধ, রাহুর উপর মঙ্গলের দৃষ্টি, মঙ্গল ও বৃহস্পতি অ্যাপ্লাইং সেমি স্কোয়ার অ্যাসপেক্টে আবদ্ধ। এই অ্যাসপেক্টগুলো সবই অশুভ অ্যাসপেক্ট বা প্রেক্ষা। তাহলে দেখা যাচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রাহু কেতু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্টেড। চীনের রাশির ষষ্ঠে এই গ্রহাবস্থান প্রবলভাবে মহামারীর কারক হয়েছে। এবার দেখা যাক 11 জানুয়ারি 2020-তে যে চন্দ্রগ্রহণ ছিল, সেই গ্রহণের সময় গ্রহের অবস্থান কীরূপ ছিল। এই সময় রাহু চন্দ্রযুক্ত ছিল। রবি বুধ বৃহস্পতি শনি ও কেতু প্লুটোকে সঙ্গে নিয়ে ধনুতে অবস্থান করছিল। এখানে রাহু বৃহস্পতি শনি সম্বন্ধ সৃষ্টি হয়েছে। আচ্ছা, শনি মঙ্গল অ্যাপ্লাইং সেমি স্কোয়ার অ্যাসপেক্টে রয়েছে, মঙ্গল বৃহস্পতিও অ্যাপ্লাইং সেমি স্কোয়ার অ্যাসপেক্টে রয়েছে। রাহু ও বৃহস্পতি অপোজিশন অ্যাসপেক্টে সম্বন্ধযুক্ত, বৃহস্পতি ও কেতু কনজাংশন অ্যাসপেক্টে রয়েছে। রাহু এখানে আবার মঙ্গলের দ্বারা বিষ্ট। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে কি না, বৃহস্পতি শনি মঙ্গল রাহু কেতুর কানেকশান তৈরি হয়েছে, যা গ্রহণকালে ঘটলে জাগতিক জ্যোতিষ মতে বিশেষ করে 14 থেকে 18 দিনের মধ্যে দুটো গ্রহণ হলে প্রবল প্রাকৃতিক দুর্যোগ বা বিদেশি শক্তির আক্রমণ বা মহামারীর সূচনা করে। গ্রহণের 45 দিন আগেও পরে এফেক্ট বেশি থাকে, এটা আগেই বলেছি। এখন আলোচ্য বিষয় হলো এই পরিস্থিতি আরও কতদিন থাকবে, আমরা এই করোনা ভাইরাসের হাত থেকে কবে মুক্তি পাব, এই বিষয়ে আলোচনার জন্য জুন মাসে আবারও 2টি গ্রহণ ছিল, সে বিষয়ে আলোচনা করতে হয়। 5 জুন মাঝরাত থেকে 6 জুন শেষ রাত পর্যন্ত চন্দ্রগ্রহণ ছিল। ওই সময় গ্রহ সন্নিবেশ দেখা যাক।
শনি বৃহস্পতি কনজাংশন অ্যাসপেক্টে, শনি মঙ্গল সেমি স্কোয়ার অ্যাসপেক্টে, মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট, জীবনী শক্তির কারক রবি রাহু ও মঙ্গল দ্বারা দৃষ্ট, কেতু মঙ্গল স্কোয়ার অ্যাসপেক্টে। এক্ষেত্রে বৃহস্পতি শনি মঙ্গল রাহু কানেক্টেড, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেকশান করেছে। কেতুর প্রভাব মঙ্গল ও বৃহস্পতির ওপর আছে। আচ্ছা, এখানে 6ই জুন মানে 5ই জুন রাত্রে 12টার পর 6ই জুন চন্দ্রগ্রহণ ছিল। ঠিক এই আমাদের কিছুদিন আগে যে গ্রহণটা হলো 21শে জুন সূর্যগ্রহণ হলো আবার। এটাও সেই 14 থেকে 18 দিনের মধ্যে দুটো গ্রহণ পড়লো। তা 21শে জুন সূর্যগ্রহণের সময় গ্রহ সন্নিবেশ দেখলে দেখা যাচ্ছে যে বৃহস্পতি শনি কনজাংশন অ্যাসপেক্টে কানেক্টেড, রাহু মঙ্গল স্কোয়ার অ্যাসপেক্টে কানেক্টেড, মঙ্গলের ওপর শনির দৃষ্টি এবং রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি, কেতুর প্রভাব শনি ও বৃহস্পতির ওপর রয়েছে, কেতু আর মঙ্গল স্কোয়ার অ্যাসপেক্টে সম্বন্ধযুক্ত। এক্ষেত্রেও দেখা যাচ্ছে বৃহস্পতি শনি রাহু কেতু মঙ্গল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্টেড হয়েছে। সুতরাং জুন মাসের দুটি গ্রহণের সময় প্রায় একই রকম প্রতিকূল গ্রহ সন্নিবেশ থাকায় 21শে জুন থেকে 45 দিনের মধ্যে, আবার 3 মাসের মধ্যেও হতে পারে। আর একটা মত আছে 3 মাসের মধ্যে, অর্থাৎ আমি যদি 3 মাসই ধরি, এখানে আমি এখানে মেনলি 45 দিন ধরেই আলোচনা করছি। তো মোটামুটিভাবে 5 আগস্টের মধ্যে জাগতিক জ্যোতিষের সূত্র অনুযায়ী মহামারীর প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা। এর সাথে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বহিঃশত্রুর আক্রমণ ঘটতে পারে। জুন মাসের গ্রহণ দুটির সময় ভারতের হাওড়ার সময় হিসেবে রাশিচক্র দুটো নির্ণয় করেছি। এর আগে যেগুলো বিগত দিনের এগুলো বললাম, সেগুলো সবই যে স্থানে হয়েছে সেই স্থানের সময় অনুযায়ী রাশিচক্র নির্ণয় করেছি। আর ডিসেম্বরে সূর্যগ্রহণ এবং তারপরে যে চন্দ্রগ্রহণ ছিল সেগুলো চীনের সময় অনুযায়ী রাশিচক্র নির্ণয় করেছি। তো এই জুন মাসেরটা আমি নির্ণয় করেছি ভারতবর্ষের হাওড়ার সময় অনুযায়ী। তো ভারতবর্ষের রাশি হচ্ছে মকর রাশি। মকরে শনি আর বৃহস্পতি বক্রী থাকায় বর্তমান পরিস্থিতির বদল আসতে, অর্থাৎ রোগ সংক্রমণ বন্ধ হতে বেশ কিছুটা দেরি হবে বলে মনে হয়। কেননা শনি এমনিতেই স্লো প্ল্যানেট, তার উপরে আবার শনি যদি বক্রী হয় সেটা আরও স্লো হয়ে যায়। তাই এই পরিস্থিতির বদল আসতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে হয়। 19শে সেপ্টেম্বর না 30শে জুন বৃহস্পতি ধনুতে প্রবেশ করবে। 30শে জুন থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি আর কেতু এক রাশিতে থাকবে। এই সময় সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। কবে না? 30শে জুন থেকে 18ই সেপ্টেম্বর। আবার 19শে সেপ্টেম্বর রাহু বৃষে প্রবেশ করবে। আর 19শে সেপ্টেম্বরেই কেতু মূলা নক্ষত্র ত্যাগ করে বৃশ্চিকে গমন করবে। আর 13ই সেপ্টেম্বর বৃহস্পতি বক্রতা ত্যাগ করবে এবং 29শে সেপ্টেম্বর শনি বক্রতা ত্যাগ করবে। তো 29শে সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে, এই সম্ভাবনাই আমার বিশ্লেষণে আমি দেখতে পাচ্ছি। এই সময়ের পরেই ভ্যাকসিন আবিষ্কার হবে, অথবা আগে আবিষ্কার হওয়া ভ্যাকসিন কার্যকরী হতে শুরু করবে। কবে থেকে না? 19শে সেপ্টেম্বরের পর থেকে।
একদম 19শে সেপ্টেম্বর মানে 30 সেপ্টেম্বর বা 1 অক্টোবরই হয়ে গেল, সেটা সবসময় হয় না, একটু টাইম লাগে একটু ফল দিতে, হয়তো কিছু 1 সপ্তাহ 10 দিন টাইম লাগতে পারে। তো তারপর থেকেই সম্ভাবনা রয়েছে ভ্যাকসিন আবিষ্কার 29শে সেপ্টেম্বর থেকে, বা ভ্যাকসিন যদি এর আগে আবিষ্কার হয়ে যায় কার্যকরী হবে না 29শে সেপ্টেম্বরের আগে, 29শে সেপ্টেম্বরের পরেই কার্যকরী হবে। বৃহস্পতি ধনু থেকে মকরে পুনরায় প্রবেশ করবে 20 নভেম্বর। ভারতের যেহেতু মকর রাশি, তাই ষষ্ঠ স্থান থেকে রাহুর প্রস্থান, ষষ্ঠপতি বুধ শুক্রযুক্ত হওয়ায় ও রাশিপতি শনি ষষ্ঠানে থাকায় 20 নভেম্বর 2020 পর থেকে ভারতের অবস্থার অনেক উন্নতি হবে। তবে ভাইরাসটি সম্পূর্ণভাবে নির্মূল হবে বলে মনে হয় না। বিগত দিনের যে সকল মহামারীর পর্যালোচনা করেছি সেগুলো সব কথাতেই দেখা গেছে কমপক্ষে 2 বছরের নিচে পৃথিবী রোগমুক্ত হয়নি। একথা আলোচনা আগেও বলেছি। তবে বিগত দিনের তুলনায় বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আরও অনেক উন্নত হয়েছে। 17 নভেম্বর ভারতের ষষ্ঠপতি বুধ ও দশমপতি শুক্র দশমে অর্থাৎ তুলায় মিলিত হচ্ছে এবং এই একত্র অবস্থায় থাকছে 28শে নভেম্বর পর্যন্ত। তো এই 17 নভেম্বর থেকে 28শে নভেম্বরের মধ্যে বেশি চান্স ভ্যাকসিন আবিষ্কার হওয়া বা ভ্যাকসিন কার্যকর হওয়া, খুব বেশি চান্স। কারণ এখানে বুধ হচ্ছে রোগকারক ভারতের মকর রাশি অনুযায়ী, আর শুক্র হচ্ছে ঔষধকারক। এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এই সময়ের পর থেকে ভারতের মানুষ করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, সেটা ভ্যাকসিন প্রয়োগ করে হোক বা সরকারি নির্দেশাবলী সঠিকভাবে পালন করে হোক বা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেই হোক। তবে ওষুধের কার্যকারিতা এই সময় থাকবেই, সুতরাং সেখানে ওষুধ বলতে এখানে ভ্যাকসিনটাই বুঝতে হবে আমাদের। কারণ এখানে একমাত্র ওষুধ হচ্ছে ঠিক মহামারীর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ভ্যাকসিন আসা। তো আমার যেটা মনে হচ্ছে এই 17 নভেম্বর থেকে 28শে নভেম্বরের মধ্যে একটা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার একটা জোরালো কিছু একটা প্রতিকার পাওয়া যাবে এবং সেটা সম্ভবত ভ্যাকসিনই হবে, কার্যকরী ভ্যাকসিন। তবুও একটা কথা বলা উচিত যে মানুষের সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন। আজ থেকে 6 মাস পরেও ডাক্তার ও সরকারের নির্দেশাবলী মেনে চলা আবশ্যক, কারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও ভাইরাসটি নির্মূল হতে আরও অনেক বেশি সময় লাগবে। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে আমার নিজস্ব গবেষণাজনিত ফল। জাগতিক জ্যোতিষের সাপেক্ষে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন। জানি না আমার এই গবেষণার ফল কতটা কার্যকরী হবে, তবে শিক্ষিত জ্যোতিষীগণ এই আলোচনা শুনলে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন কোন গ্রহ সন্নিবেশে কীরূপ ফলের কথা বলতে চেয়েছি। এখন দেখা যাক এই রোগ থেকে আমরা কবে নিষ্কৃতি পাই, আর যে সময়ের কথা বললাম সেই সময় নিষ্কৃতি পাওয়া যায় কি না। এখানে আমার যাবতীয় তথ্য সম্পূর্ণরূপে, আমি আবার বলছি, ইন্টারনেট থেকে সংগৃহীত। এই আলোচনা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ বিষয়ে ঠিকঠাক রিসার্চ হলে একটা নতুন দিগন্ত খুলে যাবে, কিন্তু আমাদের দুঃখের বিষয় অনেকেই এই সাবজেক্টটাকে মান্যতা দেয় না। একমাত্র এই সাবজেক্টের মাধ্যমেই ঠিকঠাক আগাম পূর্বাভাস সম্ভব। জাতক জ্যোতিষ বা ফলিত জ্যোতিষে যেরকম আমরা বলতে পারি যে আপনারা এই সময়ে এইটার সম্ভাবনা আছে এবং সেটা ঘটে, জাগতিক জ্যোতিষেও কিন্তু সেরকমভাবে বলা সম্ভব। যেমন আমি বারবার বলছি যেটা, যে দুটো গ্রহণ যদি 14 থেকে 18 দিনের মধ্যে পড়ে, তার 45 দিন আগে বা পরে
প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী বা বহিঃশত্রুর আক্রমণ ব্যাপার থাকে। এখানে আমাদের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি এই জুনের দুটি গ্রহণের পরে এটাও দেখতে হবে, যেটা বিশেষজ্ঞরা বলেছেন যে ভূমিকম্প হতে পারে, সেটাও কিন্তু 45 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আবার চীনের সঙ্গে যেরকম অবস্থা চলছে, সেক্ষেত্রে চীনের সঙ্গেও কিন্তু একটা পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবার সময় বলছি, আমি আগেই বলেছি যে আমি জাগতিক জ্যোতিষের বিশেষজ্ঞ নয়। আমি আমার নিজের প্রচেষ্টার দ্বারা দু থেকে আড়াই মাস বিভিন্ন তথ্য সংগ্রহ করে, বিভিন্ন পড়াশোনা করে যে গবেষণামূলক ফল পেয়েছি, সেটাই আপনাদের আমি তুলে ধরলাম। এবার দেখা যাক কি ঘটে, সেটা থেকে আমারও শিক্ষা হবে, আরও জানবো যে কী হবে। যাই হোক, আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।